সংস্কার ভাবনা এবং বিএনপির প্রস্তাবনা। এই সংস্কার নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে যখন সংস্কারের জন্য সংস্কার কমিশনগুলো যে চেকলিস্ট দিয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে, তাদের জমা দেওয়ার তারিখ অলরেডি পার হয়ে গেলেও দু একটি বড় দল তারা হয়তোবা জমা দিবে অতি সম্প্রতি। আজকেই হয়তোবা জমা দেবে জামায়াতে ইসলামী, এবং বিএনপিও তার প্রস্তাব প্রস্তুত করে রেখেছে। এই প্রস্তাবনা সম্পর্কে এবং বিএনপির সংস্কার ভাবনা সম্পর্কে জনাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে ঘিরে আমি দেখছি যে অনেকেই কথা বলছেন। আমাকে একটু আগে একজন ফোন করে বললেন যে আপনাদের বিএনপির সংস্কারের যে প্রস্তাবনা এবং বিএনপির সংস্কার নিয়ে যে মনোভাব, আপনার সেটা নিয়ে একটা ভিডিও করা উচিত বা কথা বলা উচিত। বিশেষ করে মির্জা আব্বাসের এই বক্তব্যটা আসলে তিনি কোন সেন্সে বলেছেন আমি একটু সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ জনাব মির্জা আব্বাস নিশ্চয়ই বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং বিএনপির বলা যায় নীতি নির্ধারণী পর্যায়ে যে স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির সদস্য। অবশ্যই তার কথার গুরুত্ব আছে এবং বিএনপির রাজনৈতিক দর্শন বা সংস্কার নিয়ে বিএনপি কি ভাবছে সেটাই ফুটে উঠবে, এটি খুব স্বাভাবিক। তবে তার এই কথাটা কতটুকু যৌক্তিক কিংবা যৌক্তিক নয়, কিংবা এই কথার দ্বারা বিএনপির আসলে অবস্থানটা কিভাবে ফুটে উঠল, যদিও আমরা জানি যে এটি সত্য বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বিএনপিতে অবশ্যই জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত এবং বিএনপি সেটা তার উপর সেই দায়িত্ব দিয়েছে। তারপরেও জনাব মির্জা আব্বাস আদৌ কি কিছু বলেছেন, তার সেই বক্তব্যটা কি আদৌ জনাব তারেক রহমানের কনসেপ্ট বা বিএনপির ওভারঅল কনসেপ্টের বাইরে কিছু, আমরা একটু বোঝার চেষ্টা করি। জনাব মির্জা আব্বাস তার বক্তব্যে বলেছেন যে ওদের হাতে কোনো সংস্কার আমরা মেনে নেব না। ওদের বলতে তিনি বোঝাতে চেয়েছেন সংস্কার কমিশনের যে কয়েকটি কমিশনের প্রধান আছেন তারা বাংলাদেশের নাগরিক নন, বিদেশে থাকেন, এবং তিনি এই কথা উল্লেখ করেছেন যারা বাংলাদেশের নাগরিকই নন তাদের দেওয়া প্রেসক্রিপশনে সেই সংস্কারটা বিএনপি মেনে নেবে না। এখানে তিনি যেটা আসলে আমি যেটা মনে করি তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলা বিএনপির অবস্থান প্রথম দিক থেকে যেটা ছিল এখনও আছে, এবং আমি মনে করি বিএনপি নির্বাচন পর্যন্ত সেই অবস্থানেই থাকবে। সেটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলা প্রয়োজন, সেই প্রয়োজনীয় সংস্কার করে আমাদের নির্বাচনের দিকেই যাওয়া উচিত। বাকি যে নির্বাচন সংক্রান্ত সংস্কারের বাহিরে যে সংস্কারগুলো আছে, পুলিশের সংস্কার, আপনার রাজনীতির সংস্কার, সংবিধানের সংস্কার, সংসদের সংস্কার, এই বিষয়গুলা হয়তোবা বিএনপির যে প্রস্তাব, বিএনপি চাচ্ছে যে এটি আমরা প্রস্তাব আকারে হয়তো রেখে দিতে পারি, পরে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সেই সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংস্কারগুলো গ্রহণ করবে। জনাব আব্বাসও এই কথাই বলেছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে কি হবে, বিএনপির অপর রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। সেই সংস্কারটা হবে সাস্টেইনেবল, ক্রেডিবল, এবং এটা জনগণের কাছে জনগণের প্রাপ্তি এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখেই সেই সংস্কারটা হবে। সেটাই আসলে মূলত মির্জা আব্বাস সাহেব বোঝাতে চেয়েছেন। আমি তার ভিডিওটাও দেখেছি বা তার কথাটাও দেখেছি, আমার কাছে এটা মনে হয়েছে। এখন প্রশ্নটা সেই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে এত সংস্কার কি করে নির্বাচন সময়মতো করা যাবে কিনা? আনসার হচ্ছে ডেফিনেটলি নো। আর এই সংস্কারগুলোর পাশাপাশি যেটা আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারা যে জিনিসটা করেছেন, আমি বলবো তারা এক দৃষ্টিতে তারা সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে এক প্রকার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। সেটা কিভাবে? যেমন তারা কি কি সংস্কার চান বা না চান এইটার ব্যাপারে যে চেকলিস্টটা দিয়েছেন, এখানে আপনি উত্তর দিতে হবে একমত বা একমত নই বা আংশিক একমত, এবং বলা হচ্ছে এটা আবার ওয়েবসাইটেও ছেড়ে দেওয়া হবে।
তাহলে জনগণ তো জানবে। কারণ এটি যাই হোক, আমি আমার সেই বিশ্লেষণে পরে আসবো। ইত্তেফাকে এই ধরনের একটা ইন্টারেস্টিং রিপোর্ট করছে, সেখান থেকে আমি কিছু কিছু অংশ পড়ে শোনাবো দর্শক। সেই টাইম বললাম এটা তাদের সংস্কারের প্রথম অংশ। দ্বিতীয় অংশে জিজ্ঞেস করা হয়েছে যদি একমত হয় তবে কবে নাগাদ সংস্কার করলে ভালো হয়। অপশন রাখা হয়েছে 6টি। নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ও গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে। সাথে দলের মন্তব্য লেখার জায়গাও রাখা হয়েছে। আমি এটা আগে একটু বলে নিই দর্শক। এইখানে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে সবগুলা সংস্কার করলে হবে না, এটা আমার সুস্পষ্ট অবস্থান। যদিও তারা এই অপশনগুলো দিয়েছেন, যেটা তারা সব শেষে রেখেছেন নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ও গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। নির্বাচনের পরে সংসদে বসে সংসদে প্রতিনিধিত্বকারী সকল দল এবং আরও অপরাপর রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেই সংস্কারটা হতে হবে। আবার তবে যেটা তারা করেছেন, যেখানে দলের মন্তব্য লেখার জায়গাও রেখেছেন, সেখানে যদি কেউ সংস্কার কি কি তারা অ্যাড করতে চায় সেটা তারা লিখে দেওয়ার স্কোপ রাখা হয়েছে। এতেও সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে অনেকেই বলছেন দলগুলোর এই বুট ওয়েবসাইটে পাবলিকের জন্য উন্মুক্ত করা হবে। মানে আপনি মুখে একরকম বলবেন আর গোপনে সরকারের সাথে অন্যরকম ডিল করবেন, এই ধরনের কোনো সুযোগ থাকতেছে না। এইখানে এসেই সবার সমস্যা হয়ে গেছে। কারণ এটার থেকে বের হওয়ার অনেকে বলছে সরকার নাকি তাদেরকে বাচ্চার মতো ট্রিট করছে, পরীক্ষার্থীর মতো ট্রিট করছে। এখন প্রশ্নটা হচ্ছে জনগণ আপনাকে ভোট দেবে, জনগণের সেই রাইট আছে নির্বাচনের আগে আপনি সুস্পষ্টভাবে আপনার নির্বাচনী আপনার যে ম্যানিফেস্টো থাকবে, এই নির্বাচনী ম্যানিফেস্টো যেমন উল্লেখ করবেন আপনার আগামী 5 বছরে আপনার কর্মপন্থা কি হবে, জাতির জন্য কি কি করবেন, এটার পাশাপাশি সংস্কারের জন্য আপনি কোন কোন মেজর সংস্কার সম্পন্ন করবেন বা আপনার ওয়াদা কি ভবিষ্যৎ দেশ পরিচালনার জন্য কি কি সংস্কারের ভিত্তিতে আপনি রাষ্ট্রীয় কাঠামো বা সাংবিধানিক স্তম্ভগুলোকে আপনি স্থিতিশীল করবেন, এই ধরনের ম্যানিফেস্টোগত আপনার সুস্পষ্ট উল্লেখ থাকা প্রয়োজন বলে আমি অন্ততপক্ষে মনে করি। এটা আমার দৃষ্টিতে এটা ঠিকই আছে। কারণ আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে রাজনৈতিক দলগুলা তারা অনেক সময় রাজনীতির মেটাবক্তৃতা দেওয়ার সময় কিছু কথা তারা বলেই ফেলেন আবেগে, পরে বাস্তবে দেখা গেছে যে ক্ষমতায় গেলে তারা অনেক ক্ষেত্রে সেই এই মানে কথা যা তারা বলেন বা যেটা উপস্থাপনা করেন সেটা তারা বাস্তবায়িত করেন না। সেই ক্ষেত্রে আমি মনে করি এই সরকারের এই পদক্ষেপটা ঠিকই আছে। এখন বটম লাইন হচ্ছে জনাব মির্জা আব্বাস যে কথাটা বলেছেন, আমি আবারও বলছি, তিনি বিএনপির মনোভাবের কথাই বলেছেন। তবে অবশ্যই যেহেতু তিনি বিএনপির নেতা, কারণ মানুষ ধরে নিয়েছে, মানুষের একটা প্রত্যাশা বা মানুষ মনে করে নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি হয়তো বা দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই মুহূর্তে আসলে হয়তো অল্টারনেটিভ আমি দেখছি না। আমি মনে করি না জামাতে ইসলামী এই ধরনের কোনো পজিশনে যাবে বা এই ধরনের কোনো আসন সংখ্যা পাওয়ার কোনো সম্ভাবনাও আমি দেখছি না। যাই হোক, এখন যেহেতু তিনি এই কথা বলেন, কাজেই আমাদের অবশ্যই কথা বলার ক্ষেত্রে জনগণের পাশাপাশি থেকে, যেহেতু বিএনপি একটি জনসম্পৃক্ত দল, পক্ষান্তরে আপনারা দেখেন জামাত কিন্তু একটি আইসোলেটেড রাজনৈতিক দল। আমি জামাতকে অনেক আগে থেকেই আমি বলি তারা হচ্ছে আইসোলেটেড রাজনৈতিক দল, তারা জনগণের দল হয়ে উঠতে পারেনি। এই বাংলাদেশে, তারা তো পাকিস্তানেও ছিল, বাংলাদেশেও তাদের জন্ম হয়েছে 1977 সালে, আর বিএনপির জন্ম হয়েছে 1978 সালে। 1 বছর পরে জন্ম নেওয়া দল বারবার রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং ভবিষ্যতেও হয়তো বা আসবে। কিন্তু জামায়াত এখনও দেখেন আইসোলেটেড, এখনও তারা সেই 15, 20টা বা 30টা আসনের চিন্তা করছে। কাজেই বিএনপির নেতাদের কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি আরেকটু যদি তারা বিষয়টাকে গুছিয়ে বলেন তাহলে এই ব্যাপারটা সুন্দর হবে। এবং জনাব মির্জা আব্বাস অবশ্যই দলের কথা বলেছেন, কারণ তারা যেটা প্রস্তাব করছে, এই জন্যই তারাও যেটা বলতেছে যে তারা এই ধরনের প্রস্তাবগুলো দিয়েছে এবং ঠিক চিহ্ন দিতে হবে এবং এটা ওয়েবসাইটে যাবে।
কাজেই সেই ক্ষেত্রে আমি আশা করি, এবং বিএনপি ইতিমধ্যেই যেহেতু তার সংস্কারের 31 দফা দিয়েছে, বিএনপি তার সেই 31 দফার সাথে সামঞ্জস্য রেখে, এবং যদিও বিএনপি ওপেন রেখেছে অপশন যে সেখানে আরও সংস্কারের প্রস্তাবনাগুলো যোগ করা যাবে, কাজেই বিএনপি তার মতামত সহ এমন প্রস্তাবনাই দেবে বলে আমরা বিশ্বাস করি যেটা বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়িত করতে পারে। এবং বিএনপি যেহেতু জনগণের দল, বিএনপি এর প্রত্যাশা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, কাজেই বিএনপির প্রস্তাবনা, বিএনপির 31 দফা, বিএনপির রাষ্ট্র পরিচালনায় তার অতীত যে অভিজ্ঞতা, সেটার আলোকেই বিএনপির নেতৃবৃন্দ কথা বলবেন, এবং জনগণের পাশাপাশি থেকে জনগণের দল হওয়ার জন্য বিএনপি আরও বেশি জনগণের সাথে ইন্টারাকশন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আজ এ পর্যন্তই।